সন্ধ্যায় মেহরাজ শুটে ফিরল হাতে ছোট্ট একটা শপিং ব্যাগ নিয়ে। সুব্রতা রুমেই ছিল। সে ফোনে কথা বলছে সোহানা আর শান্তার সাথে। স্যুটের সাথে লাগোয়া প্রাইভেসি লোকট সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছে। মেহরাদের দেখে মেজাজ খারাপ হলো। গায়ে জ্বর, অথচ পানিতে পা ডুবিয়ে বসে আছে। সেও গেল সেখানে। চারদিকে সন্ধ্যা ছেয়ে গিয়েছে তখন। মেহরাদকে দেখে সুব্রতা পা গুটাতে চাইল। পরক্ষণেই ভাবল, থাক দেখে তো ফেলেছেই, এখন আর লুকিয়ে লাভ কি। সে সেভাবেই রইল। তার ভালো লাগছে। স্বচ্ছ নীল জলে তার শুভ্র পা দুটো আলোর ঝলকানিতে জল জল করছে যেন। প্লাজো প্যান্টটা হাঁটুর কিছুটা নিচে তোলা। এখানে কি করছিস? মেহরাদ পিছন থেকে রাশভারী স্বরে জিজ্ঞেস করল। সুব্রতা ঘাড় ঘুরিয়ে হাসি হাসি মুখে জবাব দিল, সোহানাদের সাথে কথা বললাম। ওরা সাজেক গিয়েছে। আদনান ভাইয়া নিয়ে গিয়েছে। আপনি জানিতেন তাই না? সে গদগ্ধ হয়ে নিজের প্রসঙ্গ সব এড়িয়ে গেল। মেহরাদ বিরক্ত হলো ওর চালাকি করতে চাওয়ার চেষ্টা দেখে। বিরক্ত ভঙ্গিতে এগিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ জানতাম। তাতে তোর কি? চালাকি কম কর, উঠো এখান থেকে। জ্বর গায়, ভুলে গিয়েছিস? সুব্রতা নাখোশ হলো। অভদ্র লোক। সে কত সুন্দর করে বলল, আর তাকে কি বলল? পা দুটো উঠিয়ে বসল সে। ভিজে পা, এই প্লাজো টেনে নামাতে দেখে মেহরাদ আরও বিরক্ত হল। গবেট একটা, ভিজে পা, এই প্লাজো টানছিস? এটা ভিজে যাবে না? বলে সে নিজেই সুব্রতাকে রুমে এনে বিছানায় বসালো। একটা টাওয়াল এগিয়ে দিল। সুব্রতা বিরক্তিতে কুচকানো মুখওয়ালা ক্যারিং মেহরাদ ভাইকে দেখে খুব খুশি হচ্ছে। ধমকাবে, আবার যত্নও করবে। সকালে ঔষধের সাথে ওর্নমেন্টও এনে লাগিয়ে দিয়েছিল বিধায় ক্ষতগুলো থেকে আস্তে আস্তে লাল ভাব কাটছে। তবুও কিছু কিছুর দাগ তো থেকেই যাবে, সেই সাথে বিকেলে আবার নতুন করে হয়েছে কিছু। ওগুলোই অয়েনমেন্ট লাগিয়েছিস? সুব্রতা বুঝতে পেরে মাথা নাড়াল। ঠোঁট চেপে লজ্জা নিবারণের চেষ্টা করল। এর মধ্যেই মেহরাদ একটা বাক্স হাতে নিল। সুব্রতা ভ্রু উঁচিয়ে দেখল মুখখানা চোখা করে। এক জোড়া সোনালি নূপুর দেখে বিস্মিত হল। এর মধ্যেই মেহরাদ তার পা টেনে নিতে বিস্ময় ভাব কেটে হকচকাল। প্রশ্ন করল, হঠাৎ নূপুর? উদ্ধৃতি চিহ্ন। তোর পাওনা ছিল? উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা ভাবুক হল। তার কখনের পাওনা ছিল? সে বুঝল না। ঠোঁট উল্টে মেহরাদের দিকে তাকাতে মেহরাদ জানালো, বলেছিলাম যেদিন আদরের চাদরে মোড়াবো, সেদিন নিজের কানের অআসে খুব পাশ থেকে নূপুরের শব্দ শুনব। কিন্তু আফসোস, তুই সিডিউস করে এর আগেই। সুব্রতা চোখ উল্টে খুব বড় এক কাজ করে ফেলল। মেহরাদের চলন্ত মুখ চেপে ধরেছে। লোকটা তার কান দুটো ঝাঝা পালা করে দিচ্ছে একের পর একে নির্লজ্জ কথা বলে। মেহরাদ শব্দ করে হেসে ফেলল। তা দেখে সুব্রতাও লজ্জায় মুখ লুকিয়ে হাসল। শান্তা তারা আজ এসে পৌঁছেছে সাজেক। সোহানা খুব উচ্ছ্বসিত। সে একজন সঙ্গী পেয়েছে। এতেই সে বিন্দাস আলাপ জমিয়ে দিয়েছে। কিন্তু শান্তা থমথমে মুখ নিয়ে আছে। সারা রাস্তা এক আপদের সাথে এসেছে সে। এই অভদ্র ছেলেকে কেন নিল আদনান ভাই? সে যদি আগে জানতো, যাওয়াই ক্যান্সেল করে দিত তাহলে। দীপ আর সোহানা একের পর এক কথা বলে হাসাহাসি করছে। এত কি হাসার আছে তারা দুজনের কেউই বুঝল না। দেখে মনে হচ্ছে যেন কোন কাপল। শান্তা বিরক্তি নিয়ে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। আর আদনান কপাল কুঁচকেই তাকিয়ে রইল। মনে প্রশ্ন জাগল, এত মাখো মাখো মিঠে মিঠে সম্পর্ক কবে হলো? কই তার সাথে মেয়েটা দুনিয়ার বেয়াদবি করে, কিন্তু দীপের সাথে তো ভালোই হিহি হাহা করছে। কি চলে এদের ভিতর? আবেগী বয়স জনের এটা মাথায় আসতেই আদনানের মাথার চান্দি জ্বলে উঠল। শক্ত চোখে দীপকে পরখ করতে থাকল। ঠাটিয়ে দিল এক ধমক সোহানাকে। আশেপাশের কিছু লোকও তাকালো সাথে সাথেই এদিকে। এত জোরে ধমক খেয়ে সোহানা হতভম্ব। রাগে নাক ফুঁসল। সেও চেঁচিয়ে উঠল, অযথা এমন করলেন কেন? কেন করলেন? শান্তা ব্যাক্কেল বলে বোনকে থামাতে চাইল। চুপ। তোমায় একা দিয়েছে? দুজনকেই দিয়েছি। হাসাহাসি ঢলাঢলি বাড়িতে গিয়ে করো পাবলিক প্লেস এটা। বলেই হোটেলের রুমের দিকে এগুলো। শান্তা বোনকে নিয়ে তাদের জন্য ঠিক করা রুমে গেল। সোহানা তখনও ফুঁসছে। রাগে দুঃখে মেয়েটার চোখেও জল জমেছে। দীপ ঠোঁট ছড়িয়ে হেসে ঝাঁকড়া চুলগুলো ঠিকঠাক করতে করতে আদনানের ঢুকা রুমে ঢুকল। সে আর আদনান থাকবে এক রুমে। শীষ বাজিয়ে গুণ করে বলল, যাক, মেহরাদ ভাইয়ের হাতে আমি একাই ভর্তা হব না। আরেক জনসঙ্গী হচ্ছে তার। একক উদ্ধৃতি চিহ্ন। সে রুমে ঢুকে দেখল আদনান বিরক্ত ভঙ্গিতে সুচ টুজ খুলছে। সে সুর তুলে গান ধরল, প্রেম কইরাছ তো ফাঁসিয়াছ মামা। আহা, প্রেমে পইরাছ তো ডুবিয়াছ মামা। আবার মাইয়া যদি হয় তালুকদারের, তোমার আমার জীবন যাইব অকালেই। অকালে।
হেই হেই হ। ঠাস করে ওয়াশরুমের দরজা লাগালো আদনান। দীপ শব্দ করে হেসে ফেলল। নিজেকে বাহবা দিল। বেশ সুন্দর গান বানাতে পারে তো সে। এই গুণ সিনিয়রের সামনে প্রকাশ পাওয়া দরকার। হ্যাঁ, খুব শিগগিরই। সুব্রতারা রাতের ডিনারের জন্য রুফটপে এসেছে। পায়ের নুপুর দুটো হাঁটার তালে তালে ঝুমঝুম শব্দে বাজছে। মেহরাদের কানের সাথে ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হচ্ছে এতে। এমন আগুন সাথে নিয়ে ঘোরাও রিস্ক নিজের জন্যই। ডিনার সেরে কিছুক্ষণ হোটেল নিয়ে কথা বলল দুজন। তাদের খুব ভালো লেগেছে। সেই সাথে ঠিক করলো আগামীকাল ফরেইনারদের সাথে মিটিং শেষ হলে সুব্রতাকে নিয়ে পতেঙ্গা যাবে। সুব্রতার বায়না, মেয়েটা যেমন তাকে পেয়ে বসেছে রাতের পর। এটা সেটা নিয়ে নিজের মর্জি জাহির করছে। মেহরাদ কপাল চুলকে সুব্রতার মর্জি মেনে নিল। এক রাতের আদরেই বাদর হয়ে বসে আছে। সারা জীবন কি করবে? গতকাল চেয়েও নিজেদের কাপাল পিক তুলতে পারেনি মেয়েটা। আজ আবার তুলতে চেয়ে দেখল মেহরাদের মোবাইলটাই আনেনি। মেয়েটা চঞ্চল পায়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনি বসেন মেহরাদ ভাই, আমি রুম থেকে নিয়ে আসি। উদ্ধৃতি চিহ্ন। মেহরাদ চোখ রাঙ্গিয়ে শাসালো, ভাই, রাতে ডোজ বেশি পাবি এটার জন্য। সুব্রতা জিভ কাটল। আস্তে করে, সরি, বলে আবারও বলল, আমি গিয়ে নিয়ে আসছি। দরকার নেই, আমিই যাচ্ছি। তুই বসো। সুব্রতা মানল না। সে আগেই ছুটে রুফটপ থেকে নেমে বের হয়ে আসলো। এর নিচ তলাতেই তাদের রুম। লিফট নেওয়ার কোন ঝামেলা নেই। সে পাশের সিঁড়ির দিকে এগোতেই কারো পিছু ডাকে দাঁড়ালো। আয়রা ডাকছে তাকে। মেয়েটাকে দেখে সুব্রতা সংকোচে পড়ল। এখন আবার কি বলবে কে জানে। কি ব্যাপার, কোথায় যাচ্ছ দৌড়ে? তোমরা রুফটপে ছিলে? বলতে বলতেই সুব্রতার নিকট এগলো আয়রা। তীক্ষ্ণ চোখে খেয়াল করল মেয়েটাকে। জি আপু, আমরা এদিকেই। একটু রুমে যাচ্ছি। মোবাইলটা রুমে রেখেই চলে আসছে। কে? মেহরাদ ভাইয়া। আবারও কথার পরিপ্রেক্ষে ভাইয়া বলে ফেলল মেয়েটা। ভাইয়াকে সাইয়া বানিয়ে এখন আবার ভাইয়া ডাকছ কেন, মেয়ে? দাঁত চেপে স্বাভাবিকভাবেই বলল আয়রা। সুব্রতা কিঞ্চিত অস্বস্তিতে পড়ে গেল। তার মানে জানে উনি? কিভাবে জানল? গতকালও তো জানতো না। তাহলে? মেয়েটা অস্বস্তিতে ঘেমে উঠেছে। কপালের আঙুল ছোঁয়াতেই আয়রার গলার ঘাড়ের হালকা লালচে স্টেইনগুলো ধরা পড়ল। সরু পাতলা ঠোঁট দুটোর একটু কাটা ভাবও নজরে আসলো। মেয়েটার ভিতরটা জ্বলে গেল। নিজেকে স্বাভাবিক রাখতে ব্যর্থ হলো যেন। কদম এগিয়ে সুব্রতার দিকে এগিয়ে ফিসফিস করে বলল, আদর দিয়ে রাগ ভাঙিয়েছে বুঝি তোমার ভাইয়া? সুব্রতার লজ্জিত হলো। এভাবে কথা বলছেন কেন উনি আজ? কণ্ঠটাও কেমন যেন লাগছে। চোখ দুটো ফোলা ফোলা। মেয়েটা দু কদম পিছিয়ে সিঁড়ির হাতল ধরে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে আপু। পরে কথা হবে আপনার সাথে। আমি রুমে যাই। সিঁড়ির ধাপ পের হতেই এক ভয়ানক চিৎকার বেরিয়ে এলো সুব্রতার কণ্ঠ নালি ফুঁড়ে। মেহরাদের সচকিত হল। ভালোভাবে ধরতে পারেনি কণ্ঠ। আওয়াজ ক্ষীণ পৌঁছেছে তার কাছে। তবুও অনেকেই ছুটেছে নিচের দিকে। মেহরাদ যেতেই দেখল সুব্রতা হাঁটু জড়িয়ে কান্না করছে। তার পাশে আয়রা, মেয়েটার নাক ছিলে রক্ত ঝরছে। হাতো। মেহরাদের দুরন্ত গতিতে ঝড়ের বেগে সিঁড়ি ডিঙিয়ে সুব্রতাকে পাজোকলে তুলে নিল। বুকের সাথে মিশিয়ে রুমের দিকে ছুটল। সুব্রতা মেহরাদকে দেখে আরো জোরে কান্না কাটি শুরু করল। মেহরাদের মস্তিষ্ক তখন ব্লোকড। একটু চোখের আড়াল হলেই মেয়েটা এত বিপদ কিভাবে বাধায় চলবে।